এবি পার্টিতে বাস্তবে আমার কোনো কাজ নেই। তার পাশাপাশি এবি পার্টি যেভাবে শুরু হয়েছিল সেই জায়গায় এবি পার্টি ছিল না। আস্তে আস্তে এবি পার্টি অনেক সম্প্রসারিত হওয়ার কথা। এই সম্প্রসারিত না হয়ে পর্যায়ক্রমে এবি পার্টি ঢাকা কেন্দ্রিক হয়ে উঠেছিল এবং লোকজনে নানান সমালোচনাও করছিল। আমি নতুন নির্বাচনের পর কোনো পদে না থাকলেও এই সমালোচনা সঙ্গত কারণে আমার গায়েও লাগে। যারা এবি পার্টির বর্তমান নেতৃবৃন্দের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, তাদের কার্যক্রম দেখেন, তারা জানেন তাদের এই সমস্ত বিষয়ে আমি সঙ্গত কারণে কষ্ট পেয়েছি, হতাশ হয়ে আমি যেই দল থেকে আগে আমি পদত্যাগ করেছিলাম সেই দলে আমি আবার ফেরত এসেছি। আপনি এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি যে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন, সভাপতি ছিলেন। আপনি ইতিমধ্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, নিউজে, পত্রপত্রিকায় জানতে পেরেছি যে আপনি স্বেচ্ছায় ওই দলটি ছেড়ে দিয়েছেন, পদত্যাগ করেছেন। তো কেন আসলে আপনি এবি পার্টি ছেড়ে দিলেন? এবং আমরা সেটাও দেখতে পেয়েছি যে আপনি জামায়াতে যোগ দিয়েছেন, একটি ছবি আমরা দেখতে পেয়েছি যে প্রাথমিক সদস্য পূরণ করেছেন। তো আসলে একটু যদি খুলে বলতেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। এবি পার্টি গঠন করা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে। এই তিনটি বিষয় কিন্তু এসেছে আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে। আমি ভালো করেই জানি কোনো দেশ স্বাধীন হওয়ার সময়ে যে ঘোষণাপত্র প্রকাশ করে তখন বেশ কিছু মৌলিক বিষয়ের উল্লেখ থাকে, যেগুলির কারণে সারা বিশ্ব তাদেরকে স্বীকৃতি দেওয়ার, তাদেরকে সাহায্য করার, সহায়তা করার, ওই দেশের মানুষের তথা মুক্তিকামী মানুষের স্বাধীনতা অর্জন করার পক্ষে সহায়ক হয়ে ওঠে। এমনি তিনটি বিষয় ছিল, একটি সাম্য, আরেকটি মানবিক মর্যাদা, আরেকটি সামাজিক সুবিচার অথবা সামাজিক ন্যায় বিচার, আপনি যেটি বলেন না কেন। এই তিনটি মৌলিক বিষয়কে নিয়ে সামনে এগিয়ে এবি পার্টি গঠন করা হয়। এবি পার্টি গঠন করতে গিয়ে এই তিনটি বিষয়কে ভালো করে বোঝা, এই তিনটি বিষয়ের পরিধি কত ব্যাপক তা জানা এবং এগুলো বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা নিরূপণ করা অত্যন্ত কঠিন একটি কাজ। যদিও মনে হবে যে বিষয় তো মাত্র তিনটি, কিন্তু এত ব্যাপকতার বিষয় যে এটি আর শেষ করা যায় না। আমরা এটি কষ্ট হলেও করতে পেরেছিলাম, লোকবল ছিল কম, তারপর সমস্যা ছিল আর্থিক বলতে এই যে আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী পকেটের পয়সা দিয়ে দল চলতো। আমি যেদিন বিদায় নেই শেষ পর্যন্ত চলেছে, কিন্তু এই দলটি চলার পথে এটি এরকম হওয়াটা একেবারে আমি অস্বাভাবিক বলবো না। শেষের দিকে এসে আমরা হোঁচট খেয়েছি। হোঁচটটি এরকম যে এই দলের ভেতরে আস্তে আস্তে কিছু নতুন উপসর্গ যোগ হলো। একটি ছিল খুবই চটকদার এবং যুগ উপযোগীও বটে, কিন্তু যুগ উপযোগীর সঙ্গে আরও কি লাগবে সেটি আমরা হয়তো ভুলে গিয়েছিলাম। সেটি ছিল যে তারুণ্যের নেতৃত্ব।
এখন তারুণ্য বলতে আমাদের বেশিরভাগ লোক বুঝেছিল বয়সের তারুণ্য। বিষয়টা কিন্তু বয়সের তারুণ্য নয়। আপনি তারুণ্যের নেতৃত্ব চাওয়াটা বিশাল একটা বিষয়, এবং এই তারুণ্যের নেতৃত্ব এত ব্যাপক যে এটার পরিধি বলে শেষ করা যাবে না। আর আমি ব্যক্তিগতভাবে তারুণ্য বলতে বুঝি মনের দিক দিয়ে যিনি তরুণ তারই তারুণ্যের নেতৃত্ব সাজে। তো এই মনের তারুণ্যের নেতৃত্ব না বয়সের তারুণ্যের নেতৃত্ব, এই তফাৎটা আমরা হৃদয়ঙ্গম করতে পারিনি। না পারার কারণে আমাদের দলে এই নেতৃত্বের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, তা দেওয়ার পরেও আমাদের বলতে এবি পার্টির কাউন্সিল হয়েছে, নির্বাচন হয়েছে। নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, চেয়ারম্যান পদে পরাজিত হয়েছি, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে দলে থাকব, দলে থেকে আমার কর্মকাণ্ড যে চালাবো, আমার সেই পরিধিটি এত সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল, সেটিকে এই নতুন নেতৃত্ব অ্যাডজাস্ট করতে পারেনি, এটার সমন্বয় সাধন করতে পারেনি। আমি কেবল ছিলাম নামকাও আসতে একজন প্রাথমিক সদস্য। নির্বাচনের পর নতুন যখন কমিটি নির্বাচিত হলো, এই প্রাথমিক সদস্য থাকা ফলে আমি হয়ে পড়েছিলাম দলের জন্য একটি অকার্যকর মানুষ, অপ্রয়োজনীয় মানুষ। কিন্তু আল্লাহ আমাকে যে যোগ্যতা দিয়েছেন, যে কর্মক্ষমতা দিয়েছেন, এবং এই দেশে আমি যতদূর পড়াশোনা করেছি, এই দেশের ধনী থেকে শুরু করে গরিব সাধারণ মানুষ, রিক্সা চালক, দিনমজুর, এমনকি ফকিরনির টাকা পর্যন্ত আমার পড়াশোনায় ব্যয় হয়েছে। হতে পারে যে কোনো একজন ভিখারিনীর 1 টাকার 1000 কোটি ভাগের 1 ভাগ হলো আমার পড়াশোনায় আছে, আমার গড়ে উঠায় আছে, আমার রিজিকের মধ্যে আছে। এই যে এটি আছে, আমি যে তার কাছে দায়বদ্ধ, এটা তাকে এই আল্লাহ আমাকে যোগ্যতা দেওয়ার পর তাকে যে এটা ফিরিয়ে দেব, এই যে বাসনা, এটি কিন্তু অনেকটা মরে যাচ্ছিল। সুতরাং নতুনভাবে চিন্তা ভাবনা করতে হয়েছে। যেহেতু এবি পার্টিতে বাস্তবে আমার কোনো কাজ নেই, তার পাশাপাশি এবি পার্টি যেভাবে শুরু হয়েছিল সেই জায়গায় এবি পার্টি ছিল না। আস্তে আস্তে এবি পার্টি অনেক সম্প্রসারিত হওয়ার কথা। এই সম্প্রসারিত না হয়ে পর্যায়ক্রমে এবি পার্টি ঢাকা কেন্দ্রিক হয়ে উঠেছিল, এবং লোকজনে নানান সমালোচনাও করছিল। আমি নতুন নির্বাচনের পর কোনো পদে না থাকলেও এই সমালোচনা সঙ্গত কারণে আমার গায়েও লাগে। সমালোচনা কি কি এটি উল্লেখ করলাম না, এদেশের সাধারণ মানুষ এগুলি জানে, যারা সমালোচনা করায় তারা জানে। যারা এবি পার্টির বর্তমান নেতৃবৃন্দের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, তাদের কার্যক্রম দেখেন, তারা জানেন তাদের এই সমস্ত বিষয়ে আমি সঙ্গত কারণে কষ্ট পেয়েছি, হতাশ হয়ে আমি যেই দল থেকে আগে আমি পদত্যাগ করেছিলাম, সেই দলে আমি আবার ফেরত এসেছি। এই পার্টিতে আপনি তেমন একটি মূল্যায়ন পান নাই, আপনার কথায় মনে হচ্ছে কষ্ট পেয়েছেন। তো আরেকটি বিষয় আমরা জানতে চাই যে এবি পার্টি কি, তাদের কি যে একটি দল চালাতে তো অনেক অর্থনৈতিক লেনদেন করতে হয়, অর্থনৈতিক স্বচ্ছতা আছে কিনা, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথা বলেছেন যে মূল্যায়ন পাইনি, কথাটা কিন্তু এরকম নয়, মূল্যায়ন পাওয়ার বিষয় নয়। আমি একটু আগে পরিষ্কারভাবে উল্লেখ করেছি যে আমি যে যে কাজগুলো করতে পারি, করা উচিত,
এবং বিশেষ করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। সেই কাজে যে নতুন নেতৃত্ব আমাকে কাজে লাগাবে এরকম কাজে লাগায়নি। না লাগানোর কারণে আমি এবি পার্টিতে বেকারের মতো ছিলাম। জি, বুঝতে পেরেছি। আমার প্রত্যাশা নয় যে আমাকে বড় পদ দেবে, বা বড় পদ দিলে আর কত পদ দেবে। আমি তো অবসরপ্রাপ্ত সচিব এবং বাংলাদেশের এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আমি একজন ভিআইপি মানুষ। আমি বিভিন্ন জায়গায় অবসরপ্রাপ্ত সচিব হিসাবে একটা ন্যূনতম মর্যাদা পাই, এটা তো আর ক্ষুণ্ণ হয় না। এটাও তো আমার জন্য বিরাট, এই আমি ক্ষুদ্র মানুষ, আমার জন্য বিশাল কিছু, সেটা তো আমি পাচ্ছি। কিন্তু মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে আমি অনেক সংকুচিত হয়ে পড়েছি।